হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে প্রচুর এমন কিছু ইম্পর্টেন্ট নিউজ, যে নিউজগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত এবং আগামী দিনে আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে সেখানে এই নিউজগুলো ধীরে 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 এফেক্ট ফেলবে। কিছু নিউজ অলরেডি এসে গেছে, কিছু নিউজ আনসার্টেনটির পর্যায়ে রয়েছে, অর্থাৎ অনিশ্চয়তা। তো সেই জায়গা থেকে সরি তো কিছু নিউজ আছে যেগুলো আমাদের আগামী দিনে আসতে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, তার সাথে মার্কেটের আউটলুকটা কীরকম হতে পারে। যাই হোক, তো আজকের ডেটে মার্কেট স্লাইডলি একটা গ্যাপ ডাউন ওপেন, এবং গ্যাপ ডাউন ওপেনের পর মার্কেটের মধ্যে বেশ একতরফাভাবেই বলা যেতে পারে মাঝের কিছুটা সময় একটু স্লাইড ভোলাটাইল একটা আপস অ্যান্ড ডাউনস করেছে, বাট সেই জায়গা থেকে দেখতে গেলে মোটামুটি 0.68% মতো আমাদের যে নিফটি রয়েছে সেটা মোটামুটিভাবে ডাউন, রাইট? তো এই যে ডাউনটা হলো, ডাউনটা কেন হলো সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে, গতকাল রাত্রে আমেরিকার যে ইউএসের যে ফেড রয়েছে, অর্থাৎ ফেডারাল রিজার্ভ, তারা 25 বিপিএসের কাছাকাছি একটা রেট কাট করেছে, এবং এই রেট কাটটার পরে আমেরিকান মার্কেটের মধ্যে আমরা যদি দেখি বেশ মোটামুটি খুব একটা বৃদ্ধিও হয়নি, খুব যে মার্কেট পড়ে গিয়েছিল সেরকমও নয়, একটা নিউট্রাল পজিশনে আছে, বাট স্লাইডলি একটা ডাউন জায়গা দেখলাম। এবং আজকের ডেটে আমরা যদি দেখি এশিয়ান মার্কেট থেকে শুরু করে টোটাল গ্লোবাল মার্কেটের দিকে তাকায় এখন পর্যন্ত, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে জাপানের মার্কেট ছাড়া বাকি সমস্ত মার্কেট মোটামুটিভাবে ডাউন রয়েছে। এর একমাত্র যে বড় কারণটা সেটা হচ্ছে যে ইউএস এবং রাশিয়ার মধ্যে একটা বাকযুদ্ধ বা তার সাথে একটা স্নায়ুযুদ্ধ চলছে। কীরকম না, আমরা জানি যে রাশিয়ার যে দুটো বড় কোম্পানি ছিল বা যারা অয়েল এক্সপোর্ট করতো ইন্ডিয়াকে এবং চায়নাকে এবং গ্লোবালি বিভিন্ন কান্ট্রিকে, তো সেই জায়গা থেকে সেই দুটো অয়েল এক্সপোর্টের যে মানে কোম্পানি, সেই কোম্পানিগুলোর ওপর ডোনাল্ড ট্রাম্প তিনি সম্পূর্ণ গ্লোবালি স্যাংশন করেছেন এই দুটোকে কোম্পানিকে, এবং এই দুটো কোম্পানিকে স্যাংশন করার ফলে যে জিনিসটা হয়েছে, অর্থাৎ ব্যান করেছেন, তো এই ব্যান করার ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এরপর থেকে আর এই টাইপের অয়েল কিনতে পারবে না। তার রিজনটা হচ্ছে এটা, যে যদি এই সমস্ত কোম্পানিগুলোর থেকে কোনো কোম্পানি অয়েল কেনে তাহলে ট্রাম্প তার উপর সেকেন্ডারি স্যাংশন লাগিয়ে দেবে, অর্থাৎ সেই কোম্পানিকেও ব্যান করে দেওয়া হবে। ফর এক্সাম্পল, যদি রিলায়েন্স আমাদের এখানে রাশিয়ার থেকে অয়েল কেনে, তাহলে সেখানে কি হবে, রিলায়েন্সের ওপর একটা স্যাংশন চলে আসবে, এবং রিলায়েন্সের ওপরে এই স্যাংশনটা চলে এলে রিলায়েন্স কিন্তু আর গ্লোবালি ব্যবসা করতে পারবে না, রাইট? এই টাইপ অফ রিস্ক কেউই নেবে না। তো সেই কারণে রাশিয়া থেকে যত অয়েল আসছে ইন্ডিয়ার দিকে সেগুলোকে মোটামুটিভাবে এখন স্টপ করে দেওয়া হয়েছে। তো এই যে অয়েলটাকে স্টপ করে দেওয়া হয়েছে, এর পরবর্তীকালে কি দেখা যাচ্ছে না, এই মুহূর্তে যদি আমরা অয়েল মার্কেটের প্রাইস দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি, WTI যে অয়েলটা হয়, যেটা জেনারেলি আমেরিকান অয়েল, আমেরিকান ক্রুড, তো WTI এর প্রাইস এই মুহূর্তে রয়েছে $60 পার ব্যারেল। আর উল্টো দিকে ব্রেন্ট, অর্থাৎ গ্লোবালি দুবাই এই সমস্ত কিছু নিয়ে যে অয়েলটা আছে, ব্রেন্ট ক্রুড অয়েল বা গ্লোবাল ক্রুড অয়েল, তার প্রাইস হচ্ছে 63.68, রাইট? তো এই দুটো প্রাইস ডিফারেন্স, এবং আমেরিকান ক্রুড এখানে অনেকটা কম দাম, তো সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া প্রচুর পরিমাণে আমেরিকান ক্রুড কেনার দিকে যাচ্ছে। রাশিয়ান এই ক্রুডটাকে স্যাংশন করার ফলে আমেরিকা থেকে ইন্ডিয়া প্রচুর পরিমাণে অয়েল ইম্পোর্ট করা স্টার্ট করেছে, যেখানে আমাদের লাস্ট মান্থের যদি আমরা অয়েল ইম্পোর্ট দেখি সেটা $3 বিলিয়ন কাছাকাছি ছিল আমেরিকা থেকে, সেটা অলরেডি এই মাসে $5 বিলিয়ন ক্রস করে গিয়েছে, রাইট? তো মোটামুটিভাবে ডাবলের কাছাকাছি ইন্ডিয়া কিন্তু আমেরিকার যে অয়েল কেনা সেই ব্যাপারটাকে বাড়িয়ে দিয়েছে। এখন অয়েল মার্কেটে বা এইভাবে রাশিয়ান কোম্পানিগুলোকে ব্যান করে দেওয়ার পর থেকে রাশিয়া যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে তারা নিউক্লিয়ার উইপনের টেস্টিং শুরু করেছে, এবং তারা অলরেডি মানে এমন কিছু নিউক্লিয়ার উইপন টেস্ট করছে যেগুলো পৃথিবীতে এর আগে হয়নি, এবং এটা মোটামুটিভাবে ওই স্নায়ুযুদ্ধ টাইপের একটা ব্যাপার অলরেডি শুরু হয়ে গেছে। এবং সেই কারণে ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, পেন্টাগনকে তিনি আদেশ দিয়েছেন যে ইউএস 30 বছর ধরে কোনো এরকম টেস্টিং করেনি, তো এরপরে ইউএসও শুরু করছে টেস্টিং। তো এই যে বিষয়টা, সেটা মার্কেটের মধ্যে একটা কি বলবো স্লাইড একটা নেগেটিভিটি অ্যাড করেছে বলা যেতে পারে, যে কারণে আজকের ডেটে পুরো পৃথিবী জুড়ে যত মার্কেট রয়েছে, আমি শুধু ইন্ডিয়া মার্কেটে কথা বলছি সেটা নয়,
জাপান ছাড়া বাকি সমস্ত মার্কেট মোটামুটিভাবে কিন্তু একটা নেগেটিভের মধ্যে দিয়ে যাচ্ছে, নেগেটিভিটির মধ্যে দিয়ে। এর মধ্যে আপনারা জানেন বা আমি অলরেডি আগেও কভার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাকচুয়ালি আমাদের এশিয়া সফরে এসেছিলেন এবং এশিয়া সফরে এশিয়ান যে মেম্বাররা রয়েছে আসিয়ান, সেই আসিয়ান মেম্বারদের সাথে মিটিং ছিল। তো সেই মিটিংয়ের শেষের পরে তিনি সি জিনপিংয়ের সাথে অলরেডি একটা মিটিং করে ফেলেছেন। এই যে সি জিনপিং বা চাইনিজ প্রেসিডেন্টের সাথে তিনি মিটিং করেছেন এবং তার বক্তব্য হচ্ছে মিটিংটা যথেষ্ট ভালো হয়েছে এবং যে কারণে চায়না এরপর থেকে রেয়ার আর্থ মেটেরিয়ালগুলো ইউএসকে দেবে এবং মিটিংটা শুধুমাত্র ভালো হয়েছে বলে তিনি চায়নার ওপর যে 57%-এর কাছাকাছি ট্যারিফ ছিল সেটা এক ধাক্কায় কমিয়ে 47%-এ তিনি নামিয়ে নিয়ে চলে এসেছেন, রাইট। এবং তার বক্তব্য তিনি একটা ভার্বাল অ্যাসিওরেন্স পেয়েছেন যে চায়নাও এরপর থেকে অতটা পরিমাণ অয়েল কিনবে না। তো এই যে এত কিছু চলছে সমস্ত কিছু, তার মধ্যে আমরা আমাদের এই মুহূর্তে ফোকাসটা থাকা উচিত অয়েল প্রাইসেসের উপর, কারণ অয়েল প্রাইসেসের মধ্যে এরপরে আমরা একটা স্লাইড ফ্ল্যাকচুয়েশনস দেখব, যেটা আমরা অ্যাজ এ ট্রেডার কিন্তু এই সমস্ত ডিলগুলো হওয়ার জন্য আমাদের অয়েল প্রাইসে কি টাইপের মুভমেন্ট আসছে বা আপনি আপনার টেকনিক্যালস ফলো করবেন, এখানে কিন্তু একটা ক্রুডের মধ্যে কিন্তু একটা ট্রেডের পর তৈরি হবে, রাইট। যেহেতু অয়েল মার্কেট কিন্তু শিফট করছে, এটা যদি প্রচণ্ড পরিমাণে একদম জেনুইনলি পুরোপুরি রাশিয়াকে ব্যান করে দেওয়া হয় এই মানে রাইট নাও, অর্থাৎ এই মুহূর্তে অয়েল মার্কেটের যে চাহিদা সেটা যথেষ্ট কম রয়েছে, যে কারণে অয়েল প্রাইস একটু ডাউন সাইড যাচ্ছে বা এত ডিল করার পরেও অয়েল প্রাইস স্লাইটলি ডাউন যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা দিতে পারে যে এখানে যদি স্কেয়ারসিটি তৈরি হয় তাহলে কিন্তু অয়েল প্রাইসে শুট আপ হওয়ার চান্সেস কিন্তু বাড়ছে, যদিও এখানে একটা ইকোনমিক ল্যাগ বা একটা টাইম ল্যাগ থাকবে যেটা সম্পূর্ণভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে ম্যাচ করতে হবে, রাইট। সুতরাং আশা করি বোঝাতে পারলাম যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। যাই হোক, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ওয়ার বা ট্রেড ডিল, সেগুলো কিন্তু এখনও সম্পন্ন হয়নি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে অয়েল পারচেস করাটা ইন্ডিয়ার আমেরিকার থেকে, এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে একটা করে পজিটিভ সিগন্যাল অ্যাড করছে। তার সাথে রাশিয়ান অয়েল অনেকটা পরিমাণ কাট করে দেওয়া হয়েছে, যে কারণে রাশিয়া থেকে বড় লেভেলের কার্গো ইন্ডিয়াতে আসছিল কিন্তু সেটা অলরেডি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, বিকজ পেমেন্ট করতে পারবে না ইন্ডিয়ান কোনো কোম্পানি। এবং তার সাথে সাথে এই যে অয়েল কার্গোগুলো মানে জলের সমুদ্রের মধ্যে দিয়ে ট্রাভেল করে আসে তার ইন্স্যুরেন্স অবধি মানে বন্ধ করে দেওয়া হয়েছে, রাইট। যেহেতু পেমেন্টের ইস্যু করা হচ্ছে এবং স্যাংশন করে দেওয়া হয়েছে এই রাশিয়ার বড় বড় কোম্পানি দুটোকে। তো যাই হোক, সেই কারণের জন্য ইন্ডিয়া অলরেডি মানে ধীরে ধীরে কিছুটা পরিমাণ ইউএসের দিকে ঝুঁকছে এবং এই প্রবণতাটা কিন্তু আমাদের ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনে একটা পজিটিভিটি অ্যাড করবে। আমার যেটা এক্সপেকটেশন বা আমার যেটা ধারণা সেটা হচ্ছে আগামী মেবি হয়তো 6-8 মাসের মধ্যেই আপনারা একটা নিউজ শুনতে পাবেন যে রিলায়েন্স আমেরিকান কর্ন বা এই যে ভুট্টা, সেই ভুট্টা প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে চলেছে। যদি রিলায়েন্স নিজের নামে না করে, একটা সাবসিডারি কোম্পানি বানিয়েও সে কিন্তু ভুট্টাকে ইম্পোর্ট করবে, কারণ এখানে ট্রেড ওয়ার বা ট্রেড ডিল যে ইন্ডিয়ার সাথে হচ্ছে সেখানে রিলায়েন্সের একটা বেশ বড় রকমের বা মুকেশ আম্বানির একটা বড় রকমের নেগোসিয়েশনস কিন্তু এই জায়গাতে যুক্ত রয়েছে। বিষয়টা কি না সেই বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না, এটা এখন স্পেকুলেশন টাইপেরই আপনি ভাবতে পারেন, বাট এটা যখন মানে জিনিসটা রিভিল হবে তারপরে আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেব। আমি জাস্ট আপনাকে আভাসটা এখন থেকে দিয়ে রাখলাম। তো এই হচ্ছে টোটাল যা মার্কেটের পরিস্থিতি বা বক্তব্য, সেই জিনিসটাই আমাদের এই মুহূর্তে তাকিয়ে থাকতে হবে 3টে গ্লোবাল ইভেন্টের দিকে। একটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস কীরকম হচ্ছে। সেকেন্ড যে বিষয়টার দিকে আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে এই রাশিয়ার সাথে ইউএসের মধ্যে কী টাইপের সম্পর্ক তৈরি হচ্ছে বা এই যে নিউক্লিয়ার টেস্টিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা মার্কেটকে কতটা গরম করে। কারণ আজকের ডেটে যদি দেখা হয় আমাদের যে ভিক্স বা ইন্ডিয়া ভিক্স সেটা স্লাইডলি একটু বাড়লো, যদিও ইউএসের ভিক্স যদি আপনি দেখেন বা ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা যথেষ্ট কমই রয়েছে। মানে ইনফ্যাক্ট লাস্ট ডে ফেডারেল রিজার্ভের মানে এই রেট কাট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে যে পরিমাণ ভিক্স ছিল তার থেকে অনেকটাই কুল অফ হয়েছে। উল্টো দিকে সোনার উপর মধ্যে প্রাইসটাও ধীরে ধীরে পড়ছে, সুতরাং এই মুহূর্তে যে বড় লেভেলের আনসার্টেনটি রয়েছে সেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না। যদিও মার্কেটের মতোই চালে চলবে,
এবং এই যে মানে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলোকে এরপরে কিন্তু আমাদের ট্র্যাক করতে হবে, বিকজ এই ইভেন্টগুলো থেকেই আমরা কিন্তু বড় পয়সা বানাতে পারবো, রাইট? সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যদি আমাদের ফোকাস রাখতে হয় কোনো পার্টিকুলার অ্যাসেট ক্লাসের উপর, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রুডের দিকে দেখা উচিত, কারণ ক্রুডের মধ্যে একটা বেশ বড় রকমের পরিবর্তন আসতে চলেছে আগামী দিন 15-র মধ্যেই, রাইট? এবং এটা একটা শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম বলতে পারেন একটা ট্রেন্ডের জন্ম দেবে, যে ট্রেন্ডটা আপনি আপনার টেকনিক্যাল অনুযায়ী ফলো করবেন। আমি এই মুহূর্তেই পজিশন বিল্ড আপের কথা বলছি না, আমি যেটা বলতে চাইছি যে এই গ্লোবাল ইভেন্টটা এই জায়গাতে কিন্তু রিফ্লেক্ট হবে। আপনি অবশ্যই আপনার টেকনিক্যালস, প্রাইস ইত্যাদি ইত্যাদি যা কিছু আপনার মানে আছে সেগুলোকে ইউজ করে ট্রেডগুলো করার চেষ্টা করবেন, রাইট? আর এছাড়া আজকের মার্কেটের জন্য আর বিশেষ কিছু বলার নেই। কোয়ার্টারলি রেজাল্টগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সেই কোয়ার্টারলি রেজাল্ট কেন্দ্রিক কিছু আলোচনা আগামী দিন আমি করব, যে কোথায় প্রমোটার বাই করলো, কি করলো না করলো, সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনগুলোতে আমি আরও নতুন নতুন কিছু আপডেটস নিয়ে আসছি। আজকের ভিডিওটাকে আর হয়তো দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।